হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের রিমি ম্যাম। আমাদের যে গ্রাম পঞ্চায়েত, কেপিএসআই, মিসলেনিয়াস কিংবা আরও যে সমস্ত আপকামিং পরীক্ষাগুলো আসছে, ঠিক আছে, বা এক্সাইজ ডিউটি, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জিকে প্র্যাকটিস সেট চলছে, ঠিক আছে। জিকে প্র্যাকটিস সেট চলছে। তোমাদেরকে জানিয়ে রাখবো যে অনেকগুলো ক্লাস আপাতত হয়ে গেছে। এই ক্লাসেও চলে এসছে 25টা একেবারে বাছাই করা মডারেট টু হায়ার লেভেলের কোশ্চেন্স, আবার সহজও কোশ্চেন্স আছে। কোশ্চেনের সাথে আমি তোমাদেরকে এক্সপ্লেনেশনও করে দেবো, কিছু কিছু প্রশ্নের এক্সপ্লেনেশনও থাকবে। তো তোমরা যারা মনে করছো যে জিকে প্র্যাকটিস করতে চাও, তারা কিন্তু অবশ্যই এই সিরিজটাকে খেয়াল রাখবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, দুঃখকর বিষয়। অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের প্রথম প্রশ্নের দিকে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয়ের পদই যদি কোনো কারণে একই সময় শূন্য হয়ে যায়, তবে অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন? লোকসভা স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, ভারতের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নাকি প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত প্রবীণতম কেন্দ্রীয় মন্ত্রীরা? বলো, অ্যান্সার কি এসে যাবে? বেশি সময় নেব না, 25টা প্রশ্ন সেহেতু খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তো এক্ষেত্রে অ্যান্সারটা এসে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ভারতের প্রধান বিচারপতি, যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। নেক্সট প্রশ্ন ভূগোল থেকে একটা প্রশ্ন। দেখো, যারা ভূগোলের বেসিকটা পড়েছো তারা অবশ্যই জানবে, না জানলে আমি বলে দিচ্ছি। হিমালয়ের পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত উপত্যকার বিন্যাস অনুযায়ী পাঞ্জাব হিমালয় নিচের কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত? সিন্ধু শতদ্রু এবং কালী এবং তিস্তা, নাকি তিস্তা এবং ব্রহ্মপুত্র? কি মনে হচ্ছে, কি হবে অ্যান্সার? দেখো, এখানে অ্যান্সারটা কিন্তু এসে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ সিন্ধু ও শতদ্রু। অর্থাৎ যে হিমালয়কে অ্যাকচুয়ালি লম্বালম্বিভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। হিমালয়কে আড়াআড়ি ভাগ করা হয়েছে, আর একটা হচ্ছে লম্বালম্বি ভাগ করা হয়েছে। সেই বিভাজন অনুযায়ী কিন্তু সিন্ধু এবং শতদ্রু সেটা কিন্তু পাঞ্জাব হিমালয়ের মধ্যে পড়ে, সেটা তুমি তো পেয়েই গেলে। এবং যেটা শতদ্রু এবং কালী সেটা কিন্তু পড়ছে কুমায়ুন হিমালয়ের ক্ষেত্রে, কুমায়ুন, ঠিক আছে, কুমায়ুন হিমালয়ের ক্ষেত্রে পড়ছে। আচ্ছা, কালী ও তিস্তা সেটা নেপাল হিমালয়ের মধ্যে, ঠিক আছে, নেপাল। এবং যেটা তিস্তা এবং ব্রহ্মপুত্র বা দিহং, যাই বলো, ব্রহ্মপুত্রের আরেক নাম দিহং, সেটা কিন্তু পড়বে আসামের মধ্যে, ঠিক আছে, আসাম। তো যখন আমাদের জিওগ্রাফির ফাউন্ডেশন শুরু হবে, আমি তোমাদের অবশ্যই নোটিফিকেশনে জানিয়ে দেব। তোমরা কিন্তু তখন এই জিনিসগুলো একেবারে কিভাবে অ্যাকচুয়ালি ভাগগুলো হয়, আমি কিন্তু একেবারে ম্যাপ দেখিয়ে পড়িয়ে দেব, যাতে তোমাদের অসুবিধা না হয়। চলো নেক্সট বলছে, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন কত সালে এবং কত জনকে দেয়া হয়েছিল? 1950 সালে 2 জনকে, 1954 সালে 3 জনকে, 1956 সালে 4 জনকে, নাকি 1962 সালে 1 জনকে? কত সালে দেয়া হয়েছিল এবং কত জনকে দেয়া হয়েছিল? আমাকে কিন্তু দুটোই বলতে হবে। এবং মনে মনে চিন্তা করো যে কে ছিলেন, বলতে পারবে কে ছিলেন সেই সময় যারা পেয়েছিলেন? আচ্ছা, চলো, এর অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা হলো অপশন নাম্বার বি, খ। 1954 সালে 3 জনকে দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সিভি রামান এফেক্টের জন্য যিনি নোবেল পুরস্কার, সিভি রামান, তাকে দেওয়া হয়। 3 জন পেয়েছিল। এবং এখানে বলে রাখি, সিভি রামান কিন্তু 1930-তে নোবেল পায়, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে, বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন ধ্রুপদী নৃত্যশৈলীর সঙ্গে সংযুক্ত? ভারতনাট্যম, কথাকলি, কত্থক, নাকি ওডিসি? বলো। বিরজু মহারাজ নামটা আমাদের শোনা অবশ্যই,
স্ট্যাটিকের একটা খুব প্রমিনেন্ট একটা নাম স্ট্র্যাটেজিকের। তো এর অ্যান্সার এসে যাবে অপশন নাম্বার সি, কত্থক। কত্থকের সাথে কিন্তু বিরজু মহারাজ যুক্ত, এবং অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় যে তিনি কোন ঘরানার। ঠিক আছে, যারা এসএসসি আছো তারা লিখে নেবে, ঘরানাটা কিন্তু ওনার লখনৌ। ঠিক আছে, লখনৌ, লখনৌ ঘরানার কিন্তু অ্যাকচুয়ালি লখনৌ বলতে গেলে লখনৌয়ের কালকা বিন্দাদিন ঘরানার, কিন্তু আমি অত অত লাগে না, লখনৌটাই শুধু লাগে। ঠিক আছে, তার পরের প্রশ্ন বলছে ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দেয় তখন সেই সুদের হারকে কি বলা হয়? ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, নাকি নগদ জমা অনুপাত, মানে সিআরআর যেটা আর কি। বলো তো কি হয়, কি বলে? রিজার্ভ ব্যাংক যখন ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দেয় তখন এক্স্যাক্টলি অ্যান্সার হয়ে যাবে রেপো রেট, তাই তো? রেপো রেট হয়ে যাবে অ্যান্সার। আর যেটা তোমার ব্যাংক রেট যেটা, ঠিক আছে, সেটা কি বলতো? দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে যে সুদের হার ধার্য করা হয় সেটা কিন্তু ব্যাংক রেট। ঠিক আছে, দীর্ঘমেয়াদী, এটা লং টার্ম। ঠিক আছে, আর শর্ট টার্মের জন্য কিন্তু তোমার রেপো রেট। ঠিক আছে, চলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কার কাছে বার্ষিক রিপোর্ট জমা দেন? ভারতের প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, ভারতের রাষ্ট্রপতি, নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী? কার কাছে জমা দেয় রিপোর্ট, যেটা বার্ষিক রিপোর্ট ক্যাগের? ওকে, অ্যান্সার এসে যাবে কিন্তু ভারতের রাষ্ট্রপতির কাছে ক্যাগ কিন্তু বার্ষিক রিপোর্ট জমা দেয়, এবং সেটা কত অনুসারে, কত আর্টিকেল অনুসারে? আর্টিকেল 151 ধারা অনুসারে কিন্তু এটা জমা করে ক্যাগ রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, এবং রাষ্ট্রপতি তার সংসদের উভয় কক্ষে উপস্থাপন করার ব্যবস্থা করে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা হোমওয়ার্ক, তোমাদেরকে বলতে হবে ক্যাগ কত নম্বর আর্টিকেলে আছে। আর্টিকেলটা আমাকে বলতে হবে যে ক্যাগের আর্টিকেলটা কত। নেক্সট কোশ্চেন, 1928 সালে নেহেরু রিপোর্টের মূল দাবি কোনটা ছিল? পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা, ডোমিনিয়ন স্টেটাস, পৃথক নির্বাচন মণ্ডলী, নাকি একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা? বলো বলো কি হবে? ওকে, এর কিন্তু অ্যান্সার এসে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, ডোমিনিয়ন স্টেটাস। ব্যাপারটা কি যে মতিলাল নেহেরুর নেতৃত্বে এই নেহেরু রিপোর্টের খসড়া তৈরি করা হয়, যা তৎকালীন জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু পূর্ণ স্বাধীনতার দাবির বিরোধিতা করেছিল। ঠিক আছে, ডোমিনিয়ন স্ট্যাটাস কিন্তু সেটাই বলে, পূর্ণ স্বাধীনতা কিন্তু 1928 সালে পূর্ণ স্বাধীনতার মাং আসেনি। ঠিক আছে, ডোমিনিয়ন স্ট্যাটাস তারা চেয়েছিল, মানে ব্রিটিশ সরকারের অধীনে থাকবে। ঠিক আছে, ভারত সরকার। পরে ডোমিনিয়ন স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গিয়ে পূর্ণ স্বরাজের অধিকার নিয়ে নেহেরু আবারও লখনৌ অধিবেশনে করে, কিন্তু তার আগে অবধি কিন্তু নেহেরু রিপোর্টে ডোমিনিয়ন স্ট্যাটাসই তারা চেয়েছিল। ঠিক আছে, চলো এরপর একটা কারেন্ট অ্যাফেয়ার্স যাদের কষ্ট হয় কিছু করার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স না পড়লে পরীক্ষায় পাশ করা যাবে না, তো কষ্ট হলেও পড়তে হবে। প্রত্যেক দিন বেশ কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে দিচ্ছি। পড়তে থাকো, পড়তে মুখস্থ হয়ে যাবে। 2026 সালের জুন জুলাই মাসে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা 2026 যৌথভাবে কোন 3টি দেশে আয়োজিত হতে চলেছে, যে ফুটবলের ইতিহাসে বৃহত্তম টুর্নামেন্ট। ঠিক আছে, 48টি দল এতে অংশগ্রহণ করছে, মানে 48টি দেশ। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নাকি কাতার, সৌদি আরব, ইউএই? বলো ফিফা কোথায় অনুষ্ঠিত হচ্ছে, মানে কোন জায়গায় আর কি অনুষ্ঠিত হচ্ছে? পারবে? ওকে, বলে দিই, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ঠিক আছে, উত্তর আমেরিকার এই 3টে দেশ প্রথমবারের মতো ফিফা আয়োজনে অংশগ্রহণ করছে। আর আগের বার ফিফা কোথায় হয়েছিল? কাতারে হয়েছিল। কিন্তু
নেক্সট প্রশ্ন বলছে, ভারতে বর্তমানে কটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং সর্বশেষ কোন ভাষাগুলি যুক্ত হয়েছে? খুব খুব দারুণ একটা ইম্পর্টেন্ট, কারণ খুব রিসেন্টলি আমাদের ভাষাও এতে যুক্ত হয়েছে, ঠিক আছে? এবং যেরকম আমরা ক্লাসিক্যাল ডান্স জানি, সেরকমই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজও হয়, ঠিক আছে? তো আমাকে বলতে হবে যে ধ্রুপদী ভাষা বর্তমানে কটা এবং সর্বশেষ কটা ভাষা আর কি তাতে যুক্ত হয়েছে। খুব 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 ভালো একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এটা যে পারবে সে, আমি বলবো সে সত্যি সত্যিই পড়াশোনা করছে সে। অ্যান্সার কি আসবে? অ্যান্সার কিন্তু আসবে অপশন নাম্বার সি, 11টি, ঠিক আছে? এবং কি কি? মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে 6টা থেকে, প্রথমে ছিল 6টা, ঠিক আছে? 6টা থেকে বেড়ে বর্তমানে কিন্তু 11টায় গিয়ে দাঁড়িয়েছে। আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, আবারও বললাম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কান্নাকাটি করলে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে। 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়া বিখ্যাত অস্কার পুরস্কার বা 98th একাডেমি অ্যাওয়ার্ডস মঞ্চে কোন চলচ্চিত্রকে সেরা ছবি খেতাব জয় করেছে? দ্য অ্যাভন্ট গার্ড, ওপেনহাইমার 2, ডুন পার্ট 3 নাকি ইকোস অফ সাইলেন্স? বলো। অস্কার যেহেতু, সেই কারণে এটা ইম্পর্টেন্ট। ওকে, অস্কার অ্যাওয়ার্ড চলচ্চিত্রের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি হাম্বল রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ডুন পার্ট 3, ঠিক আছে? এটা মুখস্থ করে নেবে কিন্তু, ডুন পার্ট 3 অ্যাকচুয়ালি কিন্তু অস্কার এবার পেয়েছে 2026-এ। পরের প্রশ্ন, ভারতী এবং যুগান্তর পত্রিকার মাধ্যমে বিপ্লবী চিন্তাধারা প্রচার করার জন্য কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত? অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, বিপিনচন্দ্র পাল নাকি রাসবিহারী বসু? ভালো, সুন্দর ইতিহাসের একটা ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। বলো অ্যান্সার কি? ভারতীয় যুগান্তর পত্রিকা কার কার সম্পাদনায় বের হতো? অ্যাবসলুটলি যারা যারা বলেছো বারীন্দ্র কুমার ঘোষ, তারা একদম সঠিক অ্যান্সার বলেছো। এবং এটা 1906 সাল থেকে অ্যাকচুয়ালি চালু হয়েছিল, ঠিক আছে? নেক্সট বলছে, বিখ্যাত গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? ভালো প্রশ্ন। বল্লাল সেন, লক্ষণ সেন, ধর্মপাল নাকি গোপাল? বলো কে ছিল? গীত গোবিন্দম, এক্স্যাক্টলি। এখানে কিন্তু অ্যান্সার এসে যাবে অপশন নাম্বার বি, লক্ষণ সেনের সভাকবি ছিল কিন্তু জয়দেব। পরের প্রশ্ন বলছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে এটা সাংবিধানিক স্বীকৃতি পায়? ঠিক আছে, মানে পঞ্চায়েতি রাজ কত সালে ভারতের কনস্টিটিউশনে ইনক্লুড হয়? 42তম সংশোধনী, 44তম সংশোধনী, 73 নাকি 74? বলো। পঞ্চায়েতি রাজ যারা, এটা তো সংবিধানের একদম বেসিক, এবং যারা মনে করছে সংবিধান একটু শর্টকাটে শিখবে, একটু ট্রিক্স দিয়ে শিখবে, তারা কিন্তু অবশ্যই আমার যে সংবিধানের প্লেলিস্টটা আছে সেখানে গিয়ে কিন্তু সংবিধান আমি অনেকটা করিয়ে রেখেছি কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে, ওটা কিন্তু চেক আউট করে নিও। খুব ট্রিক্সের মাধ্যমে পড়িয়েছি। আমার আশা করি তোমরা যারা, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো খুনি, আর প্লেলিস্ট সেকশনে গিয়েও সংবিধান চেক করো, সেখানে কিন্তু খুব মজার ছলে কিন্তু সংবিধানের অনেক পার্ট আমি কিন্তু ট্রিক্সের মাধ্যমে পড়িয়ে দিয়েছি। তো এর অ্যান্সার কী আসবে? অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার সি, 73তম সংবিধান সংশোধনী অনুসারে, তাই তো? এবং কত সালে এই সংবিধানিক সংশোধন হয়েছিল? 1992। আচ্ছা, কততম তফসিলে এটা যুক্ত করা হয়েছিল? সেটা কিন্তু একাদশ, ঠিক আছে? 11তম তফসিলে কিন্তু এটা যুক্ত করা হয়, এবং 1992-তে কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থা আছে, এবং মিউনিসিপ্যালিটি 74তম সংবিধান সংশোধনী। ওকে, আর 42-44 তো আমরা জানি। 42কে বলা হয় মিনি কনস্টিটিউশন, এবং 44-এ তোমার সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়। পরের প্রশ্ন,
ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণ বা গরিবি হটাও স্লোগানটি দেওয়া হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম নাকি সপ্তম? গরিবি হটাও। এখানে এখানে অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে কোন প্রধানমন্ত্রীর আমলে অ্যাকচুয়ালি গরিবি হটাও এই স্লোগানটা উঠেছিল। এটা কিন্তু হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে, এবং এখানে তখন ছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী কিন্তু সেই সময়কার প্রধানমন্ত্রী ছিলেন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আচ্ছা, প্রথমকে হ্যারোড ডোমাল মডেল, দ্বিতীয়কে মহালানবিশ মডেল। ঠিক আছে, যেখানে হেভি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাই খুব আসে যে কোন বিষয়ের ওপরে জোর দেওয়া হয়েছিল, কৃষির ওপরে। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা মহালানবিশ, সেখানে কিন্তু হেভি ইন্ডাস্ট্রির ওপরে কিন্তু খুব জোর দেওয়া হয়েছিল। এই দুটো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, আবারও একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, অবভিয়াসলি 2026 সালের মার্চ মাসে ভারতের ইসরো এবং জাপানের জাক্সা হলো ওদের স্পেস সেন্টারের নাম, যৌথভাবে চাঁদের মেরু অঞ্চলের অন্বেষণের জন্য কোন লুনার মিশনটি সফলভাবে উৎক্ষেপণ করেছে, যা চাঁদের স্থায়ী ছায়াবৃত্ত অঞ্চলে জলের সন্ধান করবে? খুব ভালো যে জাক্সার সঙ্গে কে করেছে, মানে কোন কোন লুনার মিশন হয়েছে। লুনার মিশন মানে চাঁদকে লুনার বলা হয়। ঠিক আছে, অপশান হলো হচ্ছে চন্দ্রযান 4, লুপেক্স, আর্টিমিস 3 নাকি স্লিমি 2। বলো তো অ্যান্সার কি হবে? জানি এটা একটু অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, বাট কঠিন জিনিস পড়লেই তবেই না আমরা সহজ জিনিস পারবো। এর অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি, লুপেক্স। ঠিক আছে, লুপেক্সের ফুল ফর্ম হলো হচ্ছে লুনার পোলার এক্সপ্লোশন মিশন। ঠিক আছে, 2026 সালের প্রথমার্ধে কিন্তু এটা উৎক্ষেপণ করা হয়ে গেছে। পরের প্রশ্ন বলছে, লর্ড কার্জনের আমলে 1902 সালে গঠিত টমাস র্যালে কমিশন মূলত নিচের কোন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগে গঠিত হয়েছিল? ভালো কোশ্চেন। পুলিশ প্রশাসনের আধুনিকরণ, ভারতের বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ব্যবস্থার পর্যালোচনা, দুর্ভিক্ষ প্রতিরোধ এবং ভূমি রাজস্ব নীতি নির্ধারণ, নাকি দেশীয় রাজ্যগুলির সাথে ব্রিটিশ সরকারের সম্পর্ক স্থাপন? টমাস র্যালে কমিশন। এটা একটু ইতিহাসের একটু ভিতর দিকার প্রশ্ন। ওকে, এর অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি, ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা ব্যবস্থার পর্যালোচনা। আগে তো টমাস র্যালে কমিশনে তুমি অবভিয়াসলি সালটা মনে রাখবে, এবং এর সাথে এটা মনে রাখবে যে যেটা 1904 সালে যে ইউনিভার্সিটি অ্যাক্ট হয় না, ইউনিভার্সিটি অ্যাক্ট, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, সেইখানে সেই ইউনিভার্সিটি অ্যাক্ট কিন্তু এই টমাস র্যালে কমিশনের রিপোর্টের ওপরে বেস করে তৈরি হয়েছিল। ওকে, আর বেশি নেই, 25টা কোশ্চেন টোটাল। 2026 সালের এপ্রিল মাসে ভারতের কোন রাজ্যে বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের বাণিজ্যিক উৎপাদন সফলভাবে চালু হয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বলো, গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র। গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, অ্যান্সার কিন্তু এসে যাবে গুজরাট। ওকে, গুজরাটে কিন্তু গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের বাণিজ্যিকভাবে সফল উৎপাদন শুরু হয়ে গেছে। পরের কোশ্চেন, আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড, প্যারিস বা ফ্রান্স, দ্য হেগ, নেদারল্যান্ডস নাকি নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র? হ্যালো, ওকে, এর অ্যান্সার কিন্তু অপশন নাম্বার সি, দ্য হেগ, নেদারল্যান্ডস। এখানে কিন্তু আছে ইউনাইটেড নেশনের সদর দপ্তর। ঠিক আছে, আচ্ছা, জেনেভাতে তো অনেক সদর দপ্তর আছে, কোনটা কোনটা বলবো, তার মধ্যে প্রমিনেন্ট হলো হচ্ছে হু এর কথা মনে রাখতে পারো। প্যারিসে কি আছে? ইউনেস্কোর সদর দপ্তর। ওকে, আর নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনের সদর দপ্তর। তারপরের প্রশ্ন বলছে, ভারতের সংবিধানের কোন তফসিলিতে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? সপ্তম তফসিল, অষ্টম তফসিল, দশম তফসিল নাকি একাদশ তফসিল? বলো, অ্যান্টি ডিফেকশন ল।
অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, দশম তপশিলি। এখানে হোমওয়ার্ক কত সালে এটা ইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, মানে কনস্টিটিউশনের মধ্যে অ্যান্টি ডিফেকশন ল অন্তর্ভুক্ত হয়েছিল। তবে আর একটা জিনিস বলে দেই, এই অ্যান্টি ডিফেকশন ল কিন্তু রাজীব গান্ধীর আমলে অ্যাকচুয়ালি প্রবর্তন করা হয়, মনে থাকে যেন। আর 5টা প্রশ্ন আছে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা বা মাটি সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়? পলিমৃত্তিকা, কালো বা কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট বা লাল মাটি, নাকি মরু অঞ্চলের মাটি? আবারও বলবো, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করো, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। দুঃখজনকভাবে আমার খুব খারাপ লাগছে যে তোমরা সাবস্ক্রাইব করছো না অথচ ভিডিও দেখছো। দুঃখজনক, খুব দুঃখজনক। ওকে, অ্যান্সার কিন্তু হয়ে যাবে ছোটনাগপুর মালভূমির কি ল্যাটেরাইট মৃত্তিকা, তাই তো? নেক্সট বলছে ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান কেইবুল লামজাও পৃথিবীর একমাত্র ভাসমান পার্ক। এটি ভারতের কোন হ্রদে অবস্থিত? চিল্কা, উলা, লোকটাক নাকি ডাল? বলো কি হবে অ্যান্সার কিন্তু হয়ে যাবে মণিপুরের লোকটাক হ্রদ, তাই তো? কেইবুল লামজাও। এবং এখানেই একটা উৎসব হয়, সেটা হচ্ছে সাংগাই ডিয়ার উৎসব, ঠিক আছে? ওকে, সাংগাই ডিয়ার উৎসব, মানে এখানে সাংগাই নামে এক ধরনের ডিয়ার পাওয়া যায়, মানে ডিয়ার মানে হরিণ, যাকে ড্যান্সিং ডিয়ারও বলা হয়। অনেক সময় প্রশ্ন আসে যে এটাকে কিন্তু ড্যান্সিং ডিয়ারও বলা হয়, কিন্তু বলা হয়, ঠিক আছে? অনেক সময় এসএসসিতে কোশ্চেন এসে বা ডাব্লিউবিসিএস এ কোশ্চেন এসে যে ড্যান্সিং ডিয়ার কাকে বলা হয়, তাহলে কিন্তু এটা সাংগাই হরিণকে বলা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল প্রতি বছর ডিসেম্বর মাসে অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়। হর্নবিল ফেস্টিভ্যাল খুব খুব জানাশোনা একটা ফেস্টিভ্যাল। এর অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার এ, ঠিক আছে? অপশন নাম্বার এ হয়ে যাবে এর রাইট অ্যান্সার। এবং এখানে বলতে হবে যে এই হর্নবিল ফেস্টিভ্যালকে কিন্তু ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়, মানে উৎসবের উৎসব, মানে গ্রেট উৎসব, এরকম। ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যাল কাকে বলা হয়? হর্নবিল উৎসবকে। এরপর বলছে যে ওজোন স্তর ক্ষয় অবরোধে ফ্লুরোকার্বনের ব্যবহার নিয়ন্ত্রণে 1987 সালে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তিটির নাম কি এবং এটি কত সাল থেকে কার্যকর হয়? ভালো কোশ্চেন। অনেকগুলি ইনফরমেশন, কোশ্চেন এবং অপশন মিলিয়েই আছে। ইচ্ছা করেই বড় করে দিয়েছি কোশ্চেনটা, যাতে কি হয় যে তোমাদের একটা কোশ্চেন পড়লেই কোশ্চেন রিলেটেড যে সমস্ত তথ্যগুলো আছে তা কোশ্চেনের মধ্যে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যাতে তোমাদের পড়া হয়ে যায়, সেই জন্য এতটা বড় করে প্রশ্নগুলো লেখা। বলো অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, মন্ট্রিল প্রোটোকল, ঠিক আছে? 19, এবং এটা কার্যকর হয় 1989 থেকে, ঠিক আছে? তাহলে খেয়াল থাকবে তো যে সিএফসির ব্যবহার নিয়ন্ত্রণে 1987-এ আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষর হয় এবং 89-এ কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হয়। আর যেটা কিয়োটো প্রোটোকল, সেটা কিসের ওপর হয়? সেটা কিন্তু গ্রিন হাউস এফেক্টের ওপরে কিয়োটো প্রোটোকল জাপানে হয়। তারপর বলছে ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি কোন নদীর দক্ষিণে অবস্থিত এবং এটি কোন প্রাচীন সাম্রাজ্যের ধ্বংসাবশেষ? কৃষ্ণা, ভামনী সাম্রাজ্য, তুঙ্গভদ্রা, বিজয়নগর সাম্রাজ্য, গোদাবরী, চালুক্য সাম্রাজ্য, নাকি কাবেরী, চোল সাম্রাজ্য? আবারও বলছি, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, এবং অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করো, এবং কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন খোলা আমাকে জানাবে, এবং কটা কোশ্চেনের অ্যান্সার পারলে কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার দেবে যে কটা প্রশ্নের উত্তর পারলে, এবং কোশ্চেন কোয়ালিটি কেমন লাগছে তাও জানাবে। এখানের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, তুঙ্গভদ্রা নদী, বিজয়নগর সাম্রাজ্য। হাম্পি বর্তমানে কোথায় আছে? কর্ণাটকে আছে কিন্তু হাম্পি, ঠিক আছে? এবং তুঙ্গভদ্রা নদীর তীরে কিন্তু হাম্পি অবস্থিত। আজকে শেষ প্রশ্ন, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতে কত সালে কোন তারিখে কার্যকর করা হয়? সহজ
সহজ প্রশ্ন। জিএসটি কত সালে কার্যকরী হয়? পরীক্ষায় এসছেও কয়েকবার। এবং জিএসটি কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স, এটাও পরীক্ষায় ছিল। জিএসটি কী ধরনের ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, অ্যান্সার কি? অ্যান্সার হয়ে যাবে 1 জুলাই 2017, তাই তো? 1 জুলাই 2017 থেকেই জিএসটি ভারতবর্ষে চালু করা হয়। তাহলে এই ছিল আজকের টোটাল 25টা প্রশ্ন। কটা প্রশ্ন পারলে অবশ্যই জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ স্টাডি।